ওকে, সো আমাদের যে ফাইলটা ছিল, আমি ফাইলটা ওপেন করি। এটা ছিল আমাদের ডেমো ফাইল, ডেমো প্রজেক্ট নামে একটা ফাইল ক্রিয়েট করা। ওকে, সো এখানে আমরা গত ক্লাসে টোটাল 10টা পেজ নিয়েছিলাম এবং পেজগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় গত ক্লাসে আমরা দেখছি। আমরা এখানে আরও কিছু ফিগমার ইন্টারফেস নিয়ে আরও কয়েকটা জিনিস বলার আছে, এগুলো আগে একটু শেষ করি। চাইলে আপনি প্রত্যেকটা পেজকে আপনি রিনেম করতে পারবেন। যেমন আমি এখানে চাইলে কিছু একটা লিখতে পারি। হ্যাঁ, ডাবল ক্লিক করবেন এটার উপরে, তখন আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, জাস্ট আমি একটা দিলাম, আমি র্যান্ডমলি দুইটা নাম লিখলাম, একটা ডেস্কটপ আর একটা হচ্ছে যে মোবাইল। হ্যাঁ, আপনি চাইলে এবার প্রত্যেকটা করে আপনি নামকরণ করতে পারেন। এরপর হচ্ছে যে আরেকটা জিনিস, যেটা এখানে একটা সার্চ বার আছে। সার্চ বারটা কি, আপনি যখন ইয়াতে থাকবেন, ফাইলে থাকবেন, তখন আপনার পেজগুলো এখান থেকে শো হবে। হ্যাঁ, তখন এই সার্চ বারে আপনি চাইলে, কথার কথা, আপনার যদি পেজ নং 10 করতে যান, তখন আপনার পেজ 10 লিখলে আপনার ওই পেজটা চলে আসবে। এটা হয় কি, আমি দেখাই, আমি একটা ফাইল দেখাই আপনাদেরকে। যেমন আমার এখানে একটা ডিজাইন সিস্টেম আছে, অ্যান্ড ডিজাইন সিস্টেম। দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফাইল, কিছু কিছু ফাইল থাকে যেগুলোর মধ্যে 30টা 40টা পেজও থাকে। ডিজাইন সিস্টেমটা কই জানি, এই যে আমি একটা ফাইল ওপেন করলাম, এটা একটা ডিজাইন সিস্টেম। এটা একটু ওপেন হতে থাকুক, তারপর আমরা দেখাচ্ছি। তো আপনি পেজগুলা, আপনার যদি এখানে মাল্টিপল পেজ থাকে, তখন দেখা যাবে যে আপনি সার্চ করার জন্য এরকমভাবে নিচে যেতে যেতে অনেক ক্ষেত্রে মানে কনফিউজ হয়ে যেতে পারি। শর্টকাটের জন্য আমরা এখান থেকে সার্চ করতে পারবো। আপনার যেটা সার্চ করার প্রয়োজন সেটা সার্চ করতে পারবেন। শর্টকাট কন্ট্রোল এফ, আপনি যখন কন্ট্রোল এফ ক্লিক করবেন তখন আপনার সার্চ বারটা চলে আসবে। হ্যাঁ, শর্টকাট কন্ট্রোল এফ। ফাইলটা অনেক ভারী, তো সময় লাগতেছে, হোয়াট এভার। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যদি উপরে আসি, এখানে একটা ছোট্ট বাটন আছে। এই বাটনটা কি জিনিস, অলরেডি কিন্তু এখানে শর্টকাটও বলে দিয়েছে। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার স্ক্রিনটা ফুল হয়ে যাবে, মানে আপনার ইন্টারফেস পুরোটা হচ্ছে যে আপনার আর্টবোর্ড শো করবে। আপনার যে এখানে যেই ইয়াগুলো ছিল, রাইট অ্যান্ড লেফটের যেই মেনু বারগুলো ছিল, এগুলো হাইড হয়ে যাবে। এটা শর্টকাট কিন্তু কন্ট্রোল, এটাকে কি বলে, রাইট কলন মনে হয়, ঠিক আছে। আপনি এখানে এটা এটা শর্টকাট ইউজ করতে পারেন, অথবা এখান থেকে বাটনে ক্লিক করলেও এটা হয়ে যাবে। হুম, দেন এখানে আর এরকম কিছু নাই, বাকি সব কিছু আমরা গত ক্লাসে দেখছি। সো যে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে যে নামকরণ করতে পারবো আমরা, আরেকটা হচ্ছে সার্চ বার থেকে আমরা চাইলে প্রত্যেকটা পেজকে আমরা সার্চ করে নিতে পারবো। এবং ফর এক্সাম্পল আপনি যদি অ্যাসেটে থাকেন, তখন আপনার অ্যাসেটটা আপনি সার্চ করতে পারবেন, এখানে সার্চ বার দেওয়া থাকবে। আর যদি ফাইলে থাকেন, তখন আপনার ফাইলগুলো, পেজগুলো আপনি সার্চ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা টুলবারের মধ্যে যদি আসি, টুলবারটা যদি আমি ফিগমার প্রিভিয়াস ডিজাইন দেখাই, ইউআইটা দেখাই, ফিগমার প্রিভিয়াস ইউআই কি আছে, না এখন মনে হয় নাই, ওরা অফ করে দিছে। সো ফিগমার প্রিভিয়াস ইউআই ছিল হচ্ছে যে আপনার আইকনগুলো, মানে টুলগুলো উপরে ছিল। এখন ওরা নতুন ডিজাইনে তারা টুলগুলো এখানে রাখছে নতুন ইউআই হিসেবে। সো আমি যদি আসি, এটা হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে মুভ টুলও বলা যায়। এরপরে আপনি মুভ টুলে এখানে অ্যারোতে ক্লিক করলে হ্যান্ড টুল আসবে, স্কেল টুল আসবে। হ্যান্ড টুলটা কী কাজ করে, যে আপনি যখন মাল্টিপল ইয়াতে থাকবেন, মানে যখন আপনার পেজটা থাকবেন, এখানে এটা কিন্তু অনেক বড় একটা পেজ, তখন আপনি যখন হ্যান্ড টুলে যাবেন, তখন আপনার এই যে পেজটা আপনি মুভ করতে পারবেন নিজের মতো করে। যেটা আপনি মুভ টুল দিয়ে পারতেছেন না, আপনার হ্যান্ড টুল দিয়ে করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমরা যদি এরপরে দেখি হ্যান্ড টুলের পাশে যে টুলটা, সেটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুল কী কাজে ইউজ করে, স্কেল টুলটা যদিও আপনি বেসিক্যালি এখন বুঝবেন না, কারণ আপনার এখানে কোনো কন্টেন্ট নাই। আপনার এখানে যদি কন্টেন্ট থাকে, তখন আপনার হ্যান্ড স্কেল টুলটা বোঝানো যাবে। ফর এক্সাম্পল আমি এই একটা টুল দিয়ে এখানে একটা ইয়ে দিয়ে দেখাই, যেমন আমরা এটা হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডটাকে আমি এখন যদি মুভ টুলে থাকা অবস্থায় যদি বড় করতে যাই, দেখেন বড় কিন্তু হচ্ছে, বাট আমার কন্টেন্টগুলো এলোমেলো, কন্টেন্টগুলো সহ বড় হচ্ছে না। যদি আমার কোনো কারণে প্রয়োজন হয় কন্টেন্ট সহ এই পেজটা, পুরো পেজটাকে আমি বড় করব, তখন সেক্ষেত্রে স্কেল টুলে যাব। স্কেল টুলে গিয়ে এই যে দেখেন, আমি যখন স্কেল টুলে থাকবো, একটা জিনিস খেয়াল করেন, যখন মুভ টুলে থাকবেন তখন আপনার এই জায়গার প্যানেলটা, আর যখন স্কেল টুলে থাকবেন তখন আপনার এই জায়গার প্যানেলটা পুরোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম, আপনার স্কেল টুলে যখন যাবেন, তখন আপনার ওভারঅল সব কিছু মিলাইয়া এটা কিন্তু বড় হবে। এই যে দেখেন বড় হচ্ছে, যদিও একটা স্লো কাজ করতেছে, যেহেতু ফাইলটা অনেক ভারী ফাইল, তো এই জন্য এটা স্লো কাজ করতেছে। আপনি যখন
স্কেল টুলে থাকবেন তখন আপনার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে আপনি ধরে ধরে ওভারঅল প্রপোর্শন যেটাকে বলে প্রপোর্শন অনুযায়ী কিন্তু আপনি বড় করতে পারবেন। আপনি চাইলে ম্যানুয়ালি না করে এটাকে আপনি এখান থেকে লেখও করতে পারবেন। যেমন আপনার এখান থেকে স্কেল দেওয়া আছে 2x বড় করতে চাচ্ছেন নাকি 3x বড় করতে চাচ্ছেন, যদি ওই হিসাব করে আপনি চাই আমি 3x বড় করতে চাই তখন 3x ক্লিক করলাম, ওই হিসাব করে এটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে স্কেল টুলের কাজ। তাহলে আমাদের এই টুলের মধ্যে মুভ টুলের আন্ডারে বাকি দুটো টুল আছে, একটা হচ্ছে হ্যান্ড টুল আর একটা স্কেল টুল। হ্যান্ড টুলটা কী কাজে ইউজ হয় সেটা দেখলাম, স্কেল টুলটা কী কাজে ইউজ হয় সেটাও দেখলাম। আপনি স্কেল টুল থেকে যদি বের হতে চান নর্মালি জাস্ট মুভ টুলে ক্লিক করবেন, তাহলে আপনার স্কেল টুল থেকে বের হয়ে আসবেন। ওকে, সো আমাদের ফাইলে আমরা আসলাম, এখানে আমরা মুভ টুল, হ্যান্ড টুল, স্কেল টুল দুটোই দেখলাম। এরপরে যদি আসি, এটা হচ্ছে ফ্রেম টুল। হ্যাঁ, আমরা ফ্রেমে যদি ক্লিক করি তখন কি আসবে, আমরা যতগুলো ফ্রেম নিব, যেটাকে আমরা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে আইডিয়া থাকে সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটর বা ফটোশপ আমরা যেটাকে আর্টবোর্ড বলতাম, সেটা হচ্ছে যে এখানে ফ্রেম। আপনি যখন ফ্রেম টুলে আসবেন তখন এদিকে একটু খেয়াল করেন, এখানে অনেকগুলো জিনিস থাকবে, যেমন ফোন, এরপর হচ্ছে ট্যাবলেট, আপনার ডেস্কটপ, প্রেজেন্টেশন, ওয়াচ। আপনি প্রত্যেকটার মধ্যে আবার কিন্তু ক্যাটাগরি আছে। আপনি ফোনের মধ্যে যখন ক্লিক করবেন আপনার ফোনের সাইজগুলো এখানে শো করবে। কথার কথা, আপনাকে ক্লায়েন্ট বলছে যে আইফোন 16 প্রো ম্যাক্সে আপনি ডিজাইন করতে, অথবা আপনি 16 প্রো ম্যাক্সে ডিজাইন করছেন কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে যে 14 প্রো ম্যাক্সে, তখন আপনি এই স্ক্রিনগুলো কোথায় পাবেন, এই ফ্রেমগুলো কোথায় পাবেন, জাস্ট ফ্রেম টুলে আসবেন, এসে মোবাইলের মধ্যে আপনি এখান থেকে যে কোনো একটা ফ্রেম নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি 16 প্রো ম্যাক্স নিতে চাই, জাস্ট ক্লিক করলাম এখানে, বাস আমার 16 প্রো ম্যাক্সের ফ্রেমটা চলে আসবে। এই যে দেখেন, আমি যদি হ্যান্ড টুলে থাকা অবস্থায় দেখি, এই যে আমার আইফোন 16 প্রো ম্যাক্স। তাহলে আমার ফ্রেম টুলে আমি যখন থাকবো তখন আমার সামনে যতগুলো ফ্রেম আসবে চাইলে আমি ওই ফ্রেমগুলো অনুযায়ী নিতে পারবো। জি বলেন ইমন ভাই। হ্যাঁ ভাই, এই যে একটা প্রশ্ন হচ্ছে যে যদি ইন কেস আমি 16 প্রো ম্যাক্সে একটা ডিজাইন করছি টোটালটা, তো ক্লায়েন্ট চাচ্ছে 14 প্রো ম্যাক্সে করতে, সেক্ষেত্রে কি আমি 14 প্রো ম্যাক্সে ক্লিক করলে ডিজাইন সহ কি 14 প্রো ম্যাক্স হয়ে যাবে, নাকি জাস্ট ফ্রেমটা 14 প্রো ম্যাক্সের আসবে, তারপর আবার রিডিজাইন করতে হবে? এক্ষেত্রে একটু কনফিউজিংটা কেন, কারণ আপনি যখন কোনো ফ্রেমকে বড় করবেন ওই সময় যেটা দেখাইলাম আপনাকে স্কেল টুল দিয়ে বড় করতে হবে, যখন কোনো ফ্রেমকে ছোট করবেন তখন স্কেল টুল দিয়ে ছোট করতে হবে। কেন? যাতে ওভারঅল আপনার চেঞ্জিংটা হয়। হ্যাঁ, এখন ফর এক্সাম্পল আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন আমি ফিগমার, আমি আরেকটা ফাইল ওপেন করি, যে কোনো একটা স্ক্রিন ধরি। ফর এক্সাম্পল আমি এই স্ক্রিনটাকে কপি করলাম, ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এই স্ক্রিনটা আমরা কপি করে আমাদের পেজে নিয়ে আসি, আমাদের ফাইলটাতে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারবো কোন স্ক্রিনে করা। এটা হচ্ছে যে 15 প্রো ম্যাক্স। এখন যদি ক্লায়েন্ট যদি আমাকে বলে যে এটার ফ্রেমটা চেঞ্জ করতে হবে, এখন আমি যদি 16 প্রো ম্যাক্সের স্ক্রিন সাইজ কত, 440 পিক্সেল ইন্টু 956, এখন আমি এটাকে যদি 440 যদি করি, দেন 966, দেখেন স্ক্রিন কিন্তু বড় হয়েছে, সেম ওটার সাইজে কিন্তু হয়েছে, বাট আমার এলিমেন্টগুলো ছোট হয়ে গেছে। এখন এক্ষেত্রে কী করতে হবে, হয়তো বা আমাকে স্কেল টুলে গিয়ে স্কেল টুলের মাধ্যমে এটাকে বড় করতে হবে, যে স্কেল টুলের মাধ্যমে বড় করতে হবে, ফার্দার আমাকে ডিজাইন চেঞ্জ করতে হবে। এখন স্কেল টুলের মাধ্যমে বড় করলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি কিন্তু 16 প্রো ম্যাক্সের সাইজটা কিন্তু হয় নাই, এই যে দেখেন একটু বেশ কম আছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি নর্মালি আমরা ইনশিওর করে হচ্ছে যে ক্লায়েন্ট থেকে আগে অ্যাকচুয়াল ইয়াটা জেনে নিই। আর বেসিক্যালি ক্লায়েন্টরা যদিও এই জিনিসগুলো নিয়ে বেশি একটা প্রবলেম করে না, কারণ তারা এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, তারা সবসময় চায় যে আপডেট ভার্সন নিয়ে কাজ করতে। সো আমরা যত আপডেট থাকবো ওইসব করে কাজ করব। আবার অনেক ক্ষেত্রে ডেভেলপারদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে তারা চায় যে ছোটো স্ক্রিন দিয়ে কাজ করতে, যাতে করে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যাতে করে তারা ডেভেলপ করতে কোনো প্রবলেম না হয়। এখন যদি আমি ওয়েবের জন্য কাজ করতে চাই, আমি আবার ফ্রেমে গেলে আমার এখানে শো করবে, আমি ফ্রেমে যাই, এই যে এটা হচ্ছে ফোনের জন্য। আপনি যখন ডেস্কটপের জন্য যাবেন তখন আপনার এখানে সাইজগুলো শো করবে। হ্যাঁ, আপনার টোটাল কয়টা সাইজ, এই সাইজগুলো শো করবে। নর্মালি আপনি ইয়ার জন্য ওয়েবের জন্য 1440 এই স্ক্রিনটা নিলেও হয়, অথবা আপনি যদি একটু বড় স্ক্রিনে করতে চান প্রেজেন্টেশনের সাইজে তখন 1920টাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট প্রেফারেবল হচ্ছে যে
আপনি ওয়েবের জন্য ডেস্কটপ সাইজ যেটা 1440 এটা নাও, আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার স্ক্রিনটা চলে আসবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আপনি এখন ডেস্কটপ ভার্সনের জন্য ডেস্কটপের জন্য একটা ফাইল নিছেন না, একটা ফ্রেম নিছেন, জাস্ট পরবর্তীতে শুধু এখানে শুধু ক্লিক করেন, আপনার ওই সাইজে কিন্তু আসবে। কেন? আপনি খুব রিসেন্টলি মানে এর আগের বারে কিন্তু আপনার এই সাইজটাই নিছেন। সেমভাবে আমি ফ্রেমে গেলাম, এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি অ্যারো, এখানে অ্যারোতে ক্লিক করলে আপনার ওই পাশে আরেকটা সেম সাইজেরই একটা স্ক্রিন ওপেন হবে। সেম সাইজের আরেকটা স্ক্রিন ওপেন হবে। আপনি ফ্রেমে থাকা অবস্থায় ফ্রেম টুলে যাবেন, গিয়ে শুধু জাস্ট অ্যারোতে ক্লিক করবেন। তাহলে আমাদের ফ্রেম নেওয়ার জন্য কি করতে হবে? আমরা ফ্রেম টুলে যাব, ফ্রেম টুলে গিয়ে আমরা যে কোনো সাইজের আমরা ফ্রেম নিতে চাই এটা নিতে পারবো। আপনি যদি ট্যাবলেটের কোনো সাইজ নিতে চান, আইফোন মিনি আইপ্যাড মিনি অথবা আইপ্যাড প্রো 11 যদি নিতে চান, যে কোনো একটা আপনার মতো করে আপনি নিতে পারবেন। এটাতে আপনার এখতিয়ার আছে, তবে ডিজাইন অনুযায়ী আপনাকে সেটা মাথায় রাখতে হবে। আপনি যখন যেই একটা ডিজাইন আপনি 16 প্রো ম্যাক্সে করছেন, পরে ডিজাইন কিন্তু আবার চাইলে 15 প্রো ম্যাক্সে করতে পারবেন না বা 14-এ করতে পারবেন না, আপনাকে সেম সাইজে করতে হবে সবগুলো স্ক্রিন। ঠিক আছে? ক্লায়েন্ট থেকে এই জিনিসগুলো কনফার্মেশন নিয়ে একবারে কাজ করা ভালো। সো আমরা যদি ফ্রেম টুলের পাশে অ্যারোতে ক্লিক করি, তখন আপনার এখানে একটা সেকশন আসবে। সেকশনটা কী জিনিস? সেকশনটা হচ্ছে যে আমি সেকশনটা বোঝানোর জন্য আপনাকে একটা জিনিস, আমি একটা ফাইলে যাই, আমি জাস্ট এখানে একটু দেখাই আপনাকে, হয়তো বা ক্লিয়ার না হতে পারেন, ওই জন্য আমরা রিয়েল ফাইলটা ওপেন করব। সো সেকশনটা হচ্ছে যে আপনার ফ্রেম হচ্ছে যে আপনার একটা আর্টবোর্ড, আর সেকশন হচ্ছে যে আপনি এই সেকশনের আন্ডারে টোটাল কয়টা আর্টবোর্ড রাখতে পারবেন, অথবা আপনার ডিজাইন সিস্টেমগুলো আপনি চাইলে একটা সেকশনের মধ্যে রাখতে পারেন। এরা কিছুটা আর্টবোর্ডের মতো কাজ করে, বাদ বাকি মানে ফ্রেমের মতো কাজ করে। বাট ধরেন যে এটা আপনার সেকশন, এটা হচ্ছে যে আপনার লাইট ভার্সন, এটা আপনি মোবাইলে কাজ করতেছেন, তো ধরেন এটা হচ্ছে আপনার লাইট ভার্সন। এরপরে আরেকটা ফ্রেম নিচ্ছেন যেটা হচ্ছে যে আপনার ডার্ক ভার্সন। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি যখন এই স্ক্রিনটা করছেন, হ্যাঁ, লাইট ভার্সনটা করছেন, আপনি যখন কপি করবেন তখন টোটাল আপনার ওই স্ক্রিনগুলো সহ কিন্তু আপনার কপি হবে। ওকে, তো আপনার ফ্রেমটা ওভাবে কাজ করে। আমি একটু যাই, আমি একটা প্রজেক্ট সার্চ করতেছি, ওখানে এই যে ওখানে লাইট স্ক্রিনের ইয়াটা আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন, বা চাইলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো এই জিনিসটা, যা সেকশনটা কীভাবে কাজ করে। এই যে যেমন আমার এটা একটা মোবাইল অ্যাপ, এই সেকশনের মধ্যে আমার লাইট ভার্সনটা নেওয়া, আর এই সেকশনের মধ্যে আমার ডার্ক ভার্সনটা নেওয়া। আমি লাইট ভার্সনটা ফুলি কমপ্লিট করছি, দেন এটাকে কপি করে জাস্ট আমার স্টাইল মোড থেকে কালারের স্টাইল থেকে কালারটা চেঞ্জ করে দিয়েছে। অটোমেটিক্যালি আপনার এক একটা স্ক্রিনকে মানে প্রত্যেকটা স্ক্রিনকে আরেকবার করতে হয় নাই, শুধু লাইট মোডটাকে আপনি ডার্ক মোডে কনভার্ট করে ফেলছেন, এতটুকুই। হ্যাঁ, তো সেকশনটা তাহলে কি এটা আমরা বুঝলাম। আর সেকশনটাতে আমরা চাইলে আমাদের মতো করে সব কিছু করতে পারবো কাস্টমাইজ, যেমন কালার চেঞ্জ করতে পারবো, যদি আমরা এটাতে কালার দিতে চাই কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। এরপরে এখান থেকে আপনি এই ছোট বড় করতে পারবেন, সব কিছু করতে পারবেন ওভারঅল। হ্যাঁ, তাহলে সেকশনের বিষয়টাও গেল। এরপরে আমরা যদি একটু নিচে যাই, এটা হচ্ছে যে স্লাইস, আসলে এই টুলটার ওরকম বিষয়টা কাজে নাই, তারপরও আমরা কাজ করতে গেলে পরবর্তীতে এটা যদি কাজে লাগে তখন আমরা সেটা ইউজ করব। দেন আমাদের ফ্রেম গেল, সেকশন গেল। এরপর হচ্ছে যে পাশের যে টুলটা সেটা হচ্ছে যে রেক্টেঙ্গেল। এটাকে আমরা যারা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ইউজ করি তারা মোটামুটি বুঝি রেক্টেঙ্গেলটা। তো রেক্টেঙ্গেলের ভিতরে আপনার অনেকগুলো জিনিস আছে, যেমন লাইন টুল আছে, অ্যারো আছে, ইলিপস আছে, পলিগন আছে, স্টার আছে, ইমেজ ভিডিও আছে। আপনি চাইলে ইমেজ ভিডিওকে আনতে পারবেন, যদি ওগুলো শর্টকাট ইউজ করা যায় প্রত্যেকটার। তো আমরা রেক্টেঙ্গেলটা, আমরা এটা রেক্টেঙ্গেল নিলাম। আপনি রেক্টেঙ্গেল তো চাইলে আপনার মন মতো নিতে পারেন। যদি শিফট ক্লিক করেন তখন আপনার স্কোয়ার ড্র হবে। যদি আপনি শিফট সহ ক্লিক করেন তখন আপনার স্কোয়ার ড্র হবে। আর যদি অল্টার সহ ক্লিক করেন, আপনি মাউসটা যেখান থেকে ড্র্যাগ করে ক্লিক করতেছেন ওখান থেকে প্রপোর্শনালি চারপাশে বড় হতে থাকবে যদি শিফট অল্টার ধরেন। আর যদি শুধু শিফট ধরেন তাহলে প্রপোর্শনালি শুধু বড় হবে। এরপর হচ্ছে যে রেক্টেঙ্গেল, যখন আপনি একটা রেক্টেঙ্গেল নেবেন
তখন আপনার এই রেক্টেঙ্গেলটার প্রপার্টিসগুলো আমরা একটু দেখি। যখন রেক্টেঙ্গেলটা নেব তখন এখানে অনেকগুলো জিনিস আসতেছে, দেখেন কী কী জিনিস আসতেছে। সর্বপ্রথম যেটা আসতেছে, আচ্ছা এই জিনিসটা এই সেকশনটা আমরা একটু পরে দেখব, যেহেতু এটা আমাদের প্রোটোটাইপের বিষয় আছে, সরি এটাতে আমাদের কম্পোনেন্টের বিষয় আছে, তারপরে মাস্কিংয়ের বিষয় আছে। সো এটা আমরা এখন দেখব না, এটা আমরা পরে দিয়ে দেখব। এরপর নিচে যদি আসি, এখানে আমাদের অ্যালাইনমেন্ট টুলটা আছে। এখন এই অ্যালাইনমেন্টটা আমরা যখন এখানে আসি তখন কিন্তু অ্যালাইনমেন্ট দেখেন কিচ্ছু নাই, অ্যালাইনমেন্টটা ডিসেবল করা। কেন? কারণ হচ্ছে যে আমরা জাস্ট একটা কোনো আর্টবোর্ডও নিই নাই, জাস্ট শুধু একটা সিঙ্গেল শেপ নিছি। আপনাকে অ্যালাইন করার জন্য হয়তোবা এই শেপটাকে কোনো আর্টবোর্ডের মধ্যে রাখতে হবে, অথবা মাল্টিপল শেপ নিয়ে বা মাল্টিপল অবজেক্ট নিয়ে আপনাকে অ্যালাইন করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা ফ্রেম নিলাম, আমি একটা ডেস্কটপের জন্য একটা ফ্রেম নিলাম, ফ্রেমটা 1400-এর ভিতরে নিলাম। সো এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, একটু বড় করে নিই। দেখেন আমার এই শেপটা যখন বাহিরে, তখন অ্যালাইন টুলটা ডিসেবল করা। আমি যখন শেপটা যখন ধরে ভিতরে নিয়ে আসবো, জাস্ট ভিতরে নিয়ে আসলাম, এখন দেখেন অ্যালাইন টুলটা এখন কিন্তু অন হয়েছে, এনেবল করা হয়েছে। আপনি জাস্ট শুধু হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন করছেন, দেখেন আপনার এটা সেন্টারে অ্যালাইন হয়ে গেছে। তাহলে আপনি অ্যালাইন টুলটা এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন। অ্যালাইন টুল অ্যালাইন করার জন্য অবশ্যই আপনাকে অবজেক্ট সে কোনো ফ্রেমের মধ্যে থাকতে হবে, অথবা মাল্টিপল অবজেক্ট নিয়ে আপনাকে অ্যালাইন করতে হবে। এটা নর্মালি আমরা সবাই বুঝি। এরপরে যদি আমরা একটু দেখি, এটা আমাদের সেন্টার অ্যালাইন থাকুক। এক্স ওয়াইয়ের ভ্যালু আমরা এটা মোটামুটি সবাই এটা সম্পর্কে অবগত। আপনার পজিশন চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। হ্যাঁ, আপনি যদি চান পজিশন আপনার মতো করে করতে পারবেন। যদিও আমরা এক্স ওয়াই দিয়ে পজিশন নর্মালি এরকম চেঞ্জ করি না। যদি খুবই ক্রিটিক্যাল জিনিস হয় ভিতর থেকে, যেটাকে আপনি বড় করতে গেলে বা মুভ করতে গেলে ঝামেলা হয়, তখন সেক্ষেত্রে আমরা এক্স ওয়াইটা ইউজ করি। বেসিক্যালি আমরা এক্স ওয়াইটা ইউজ করি না। এরপরে যদি আসি, আপনি এটাকে রোটেট করতে পারবেন আপনার মতো করে, অথবা ফ্লিপ করতে পারবেন। যদিও ফ্লিপটা এখান থেকে বোঝা যাচ্ছে না। ধরেন আমি এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্টকে আমি এভাবে করে দিলাম, এখন ফ্লিপটা আপনি বুঝতে পারবেন, রোটেটটা আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, তাহলে এখান থেকে আপনি রোটেশনটা আপনি করতে পারতেছেন। এরপর হচ্ছে যে আপনি যদি আসেন এখানে লেআউটের মধ্যে কি আপনার যেই শেপটা নিছেন, এই শেপটা আপনি সাইজ বড় ছোট করতে পারবেন। এখানে দেখেন কত পিক্সেল নেওয়া। ধরেন যে আমি এখানে নিলাম 500, তারপরে এজ হাইটে নিলাম হচ্ছে যে 600। তাইলে আমার জিনিসটা ছিল হচ্ছে যে 400 পিক্সেলের মধ্যে ছিল। আমি চাইলে এটাকে নিজের মতো করে কাস্টম সাইজটা দিতে পারতেছি। এখন যদি ফর এক্সাম্পল আপনি চান যে এটা যেরকম স্কোয়ার আছে, আপনি যতই বড় করবেন এটা স্কোয়ারে থাকুক, তখন সেক্ষেত্রে আপনার এখানে একটা চেকবক্স আছে, এই চেকবক্সটা আপনি শুধু লক করে দিবেন, তাহলে আপনার এটা প্রপোর্শনালি বড় হতে থাকবে। যেমন আমি এখানে যদি আমি দুটোতে ভ্যালু লেখার দরকার নাই, আমি জাস্ট শুধু এখানে লিখলাম 800, তাহলে আমার দোনো পাশে কিন্তু প্রপোর্শনালি বড় হয়েছে। কেন? আমি এখানে একটা চেকবক্সে চেক দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে যে আপনি যদি এখানে যদি আসেন, অ্যাপিরিয়েন্সের মধ্যে যদি দেখেন কী কী আছে অ্যাপিরিয়েন্সের মধ্যে, আমি একটু কালারটা একটু চেঞ্জ করি, তাহলে অ্যাপিরিয়েন্সটা বোঝা যাবে ক্লিয়ারলি। অ্যাপিরিয়েন্সে যদি আসি, দেখেন এখান থেকে আপনার অপাসিটিতে দেখাচ্ছে, আপনি অপাসিটি কমাইতে বাড়াতে পারবেন। চাইলে কিবোর্ড থেকে অ্যারো দিয়েও বড় ছোটো কম বেশ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি রেডিউস করতে পারবেন, কত পার্সেন্ট রেডিউস দিতে চান। ফর এক্সাম্পল আমি 100 রেডিউস দিতে চাচ্ছি, বাস আমার 100 রেডিউসটা হয়েছে। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি দূরে দূরে রেডিউস চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে লেফটের বাটন যেটা আছে, লেফটের টপটাতে আমি 0 রাখবো, তারপরে রাইটের বাটনে আমি 0 রাখবো। তাহলে আবার এই দুই পাশ ছাড়া আর বাকি দুই পাশ রেডিউসটা 100। ঠিক আছে, আপনি চাইলে একসাথেও করতে পারেন, চাইলে সিঙ্গেলে করতে পারেন, ইন্ডিভিজুয়ালি কর্নার ধরে ধরে। তাহলে আমাদের রেডিউসটা গেল। এরপরে যদি নিচে যদি আসি, আপনি চাইলে রেডিউসটাকে এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন, বাট এটা এখন দরকার নেই স্টিল। এরপরে আমরা যদি একটু নিচে আসি, ফিল মানে আপনার এখানে যে কালারটা দেওয়া আছে, আমরা যে কোনো শেপের মধ্যে কালারটা দুইভাবে দিই, একটা হচ্ছে ফিল, একটা স্ট্রোক। ফিলটা কী জিনিস? ফিলটা হচ্ছে যে আপনার অবজেক্টের ভিতরে কালারটা থাকবে, ওভারঅল অবজেক্টটা মিলাইয়া। আর স্ট্রোক মানে হচ্ছে যে আপনার বর্ডারটাতে শুধু কালার থাকবে। ফর এক্সাম্পল আমার এটা ফিল দেয়া, এই জন্য এখানে আমি ফিলে মানে ভিতরে সব কিছু রেড দেখতে পাচ্ছি। যদি আমার এটা স্ট্রোক দেয়া থাকতো, তখন শুধু আমার স্ট্রোকের মধ্যে, শুধু বর্ডারের মধ্যে একটা কালার দেখা যেত।
সো আমরা স্ট্রোকটা একটু পরে আসি, ফিল্টারে যাই। আমরা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো নিজের মতো করে, চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবো, এই যে গ্রেডিয়েন্ট আপনি এখান থেকে দিতে পারবেন, গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন। হুম, গ্রেডিয়েন্টটা কীভাবে করবেন, চাইলে একটা অল্টার ধরে কপি করতে পারবেন, অথবা এখান থেকে প্লাস অ্যাড করতে পারবেন। যত প্লাস করবেন তত গ্রেডিয়েন্ট অ্যাড হতে থাকবে। সবগুলো কালার চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। গ্রেডিয়েন্টের ভিতরে যেভাবে হয় আর কি। সো আমি সবগুলো গ্রেডিয়েন্ট অফ অফ করে দিলাম, শুধু দুইটা গ্রেডিয়েন্ট রাখি, একটা রেড ফুল রেড আর একটা ডার্ক রেড, দুটো গ্রেডিয়েন্ট রাখলাম। এখন এই রেডিয়েন্টটাকে, এই যে গ্রেডিয়েন্টটা আছে, এই গ্রেডিয়েন্টটা আপনি চাইলে ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ডিরেকশন চাইলে চেঞ্জ করতে পারবেন। আবার এই ডিরেকশনটা আপনি নিজের মতো করে কাস্টমাইজও করতে পারবেন, হাত দিয়ে ধরে ধরে চাচ্ছে যে এইভাবে করতে করেন, এইভাবে ডিরেকশন চেঞ্জ করতে যাচ্ছেন করেন। অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এই ধরনের নিজের মতো করে কাস্টমাইজ গ্রেডিয়েন্ট দেওয়ার। হ্যাঁ, এই জিনিসগুলো এইভাবে কাজে নিজের মতো করে কাজ করতে পারবেন। আবার চাইলে চেঞ্জও করতে পারবেন এখান থেকে ফুললি। হুম, জি বলেন। তো ভাই এই যে এটা চোখের মতো যে আয় একটা দেখায়, দেখে দেখে করলেন যেটা আর কি, যেটা বলে মানে যে, হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা বেসিক্যালি কাজ কি থাকে? তো দেখলাম যে ইন্ডিভিজুয়াল হইলো আর হচ্ছে ভিজিবল হইলো, বাট এটা হচ্ছে শুধু যে কি কোনো, এইটাই? আচ্ছা আমি বলি, এটা হচ্ছে যে আমরা কোনো শেপের মধ্যে বা কোনো অবজেক্টের মধ্যে যখন কালার অ্যাপ্লাই করি, বাট আমি চাচ্ছি যে ওই অবজেক্টের মধ্যে কালারটা থাকবে, কিন্তু পিছনে কোনো যদি আমার কোনো এলিমেন্ট থাকে, তখন সেক্ষেত্রে এলিমেন্টটাকে দেখার জন্য আমরা শুধু একটু হাইড করি। হুম, সাময়িক সময়ের জন্য যদি হাইড করার প্রয়োজন হয়, জাস্ট চোখটা অফ করে রাখি। পরবর্তীতে আমার কিন্তু এই লেয়ারের মধ্যে কালার আছে, আমার ধরুন যে এখানে 20টা লেয়ার আছে, বাট আমি এটা শুধু হাইড করে রাখছি কেন, আমার ডিজাইনে যাতে প্রবলেম না হয়। ডিজাইনে যাতে প্রবলেম না হয় এই জন্য এটাকে আমি হাইড করে রাখছি। যখন আমার ডিজাইন শেষ বা কাজ শেষ, এখন আমার এটা কালার দেওয়ার প্রয়োজন হচ্ছে, তখন আপনি এখান থেকে এটা কালার দিয়ে দেবেন। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যেখানে ছিলাম গ্রেডিয়েন্টের মধ্যে, আমরা গ্রেডিয়েন্টটাকে এখান থেকে চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে পারবো, আপনি গ্রেডিয়েন্টের চাইলে অপাসিটিও চেঞ্জ করতে পারবেন। আমি যদি গ্রেডিয়েন্টটাকে একটু উপরে নিয়ে আসি, এখান থেকে আমি 100% আছে, তো আমি 80% দিলাম বা 70% দিলাম বা 70% আছে। আমি এটাকে যদি 0% দেই, এই যে আমার গ্রেডিয়েন্ট এইভাবে শো করতেছে, আমি এখন প্রপারলি এখানে গ্রেডিয়েন্টটা নিয়ে আসি। ওকে, চাইলে আমি গ্রেডিয়েন্টটাকে অপাসিটি কালার এভাবে নিজের মতো করে দিতে পারি। আমি 100 দিয়ে দিলাম আবার। এরপরে আপনি চাইলে গ্রেডিয়েন্টটাকে আপনার রেডিয়াল ইউজ করতে পারবেন আপনার মতো করে, আপনার কাছে যেটা সুবিধা হয়। অনেক ক্ষেত্রে আমাদের ডিজাইনের অবজেক্টের বা ইফেক্ট ইউজ করার জন্য আমাদের গ্রেডিয়েন্টটাকে ইউজ করার মানে রেডিয়েশন চেঞ্জ করা লাগে। আপনি চাইলে এটা আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। গেল। এরপর গ্রেডিয়েন্টের পাশে যেটা, আপনি চাইলে কোনো প্যাটার্ন ইউজ করতে পারবেন। এই প্যাটার্নটা বেসিক্যালি এর আগে ছিল না, এটা নতুন আসছে, নতুন আপডেটের মধ্যে এই প্যাটার্নের অপশনটা আসছে। আপনি চাইলে নিজের মতো করে কোনো প্যাটার্ন এখান থেকে ইউজ করতে পারবেন। দেখেন খুব ছোট্ট একটা প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে। আপনি প্যাটার্নটা চাইলে এক্স ওয়াই হিসাব করে বড় করতে পারবেন। এখান থেকে প্যাটার্নের ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন। দেন প্যাটার্ন গেল, এরপর হচ্ছে ইমেজ। আপনি যদি কাস্টম কোনো ইমেজ ইউজ করতে চান, মানে আমরা ধরেন যে প্রোডাক্টের কাজ করতেছি, কোনো প্রোডাক্টের জন্য কার্ড বানাচ্ছি, তখন আমার এখানে ইমেজ ইউজ করার প্রয়োজন হয়। তখন শেপটা যখন আমি নিব, আমি চাচ্ছি যে এক্স্যাক্টলি এখানে যে শেপটা ছিল, আমার দুই পাশে রেডিয়াস ছিল আর বাকি দুইটা কর্নারিং ছিল, তো আমি এই শেপের মধ্যে আমি ইমেজটা নিয়ে আসবো। জাস্ট ইমেজে যাব, ইমেজ টুলটা ক্লিক করব, ক্লিক করে এখানে যে ইমেজটা আমার দেওয়ার প্রয়োজন, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই ইমেজটা দিব, জাস্ট এই ইমেজটা চলে আসছে। দেখেন আমার দুইটা কর্নার কিন্তু রেডিয়াস করা, আর বাকি দুইটা কর্নার এটা এখানে দেখা যাচ্ছে না, এই যে এখানে দেখেন, ওই যে আমরা রেডিয়াসটা এখান থেকে করছিলাম এই জন্য। ওকে, এরপর হচ্ছে যে আপনি চাইলে ভিডিও দিতে পারবেন, বাট ভিডিও দেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে। আমার আছে বিধায় আমি চাইলে এখন ভিডিও দিতে পারবো, এখানে আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আছে, সো আমি চাইলে ভিডিও দিতে পারবো। ওকে, তাইলে একটা শেপ, জি বলেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশন কত নেয় ইয়ারলি? এটা আপনি ফিগমার প্ল্যানে গেলে দেখতে পারবেন, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। আচ্ছা আচ্ছা, নেওয়ার তো দরকার নেই এখন, না? না, আপনার এই সময় দরকার নেই, আপনি যখন অ্যাডভান্সে কাজ করবেন তখন আপনি আস্তে আস্তে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা আপাতত ধরেন যে আমি এখন কথার কথা, আপনি এখন ইমেজটাকে আপনি রিমুভ করবেন, বাট আপনি চাচ্ছেন যে আপনার শেপটা থাকবে, ইমেজটা রিমুভ হয়ে যাবে,
কি করবেন, ফালা দিবেন শেপটা, আবার নতুন করে আবার শেপ নেবেন, কোনো দরকার নেই। আপনি এখানে এই যে ইমেজের মধ্যে ক্লিক করেন, ক্লিক করে এখানে শেপে আসেন, এসে এবার আবার আগের মতো কালার দিয়ে দেন। ওকে, দেন গেল। আপনি চাইলে শেপটাকে এখানে আরও কয়েকটা জিনিস, এখানে ফিল যেখানে লেখা, এখানে একটা চকলেট বাটন আছে। চকলেট বাটনটা কী কাজ করে? এটা আপনার স্টাইল ক্রিয়েট করার জন্য, কালারের যে গত ক্লাস আমরা বলছিলাম স্টাইল, আপনার এখানে যে স্টাইলগুলো আছে স্টাইলগুলোকে আমরা 4টা ভাগে দেখছিলাম। এটা হচ্ছে টেক্সট স্টাইল, একটা হচ্ছে কালার স্টাইল। এই যে এটা হচ্ছে যে কালারের জন্য আপনি লাইব্রেরিজ থাকতে পারে, আপনার লাইব্রেরিজ থেকে কোনো কালার, অথবা আপনি চাইলে এখান থেকে কালারটাকে স্টাইল হিসাবে ক্রিয়েট করতে পারবেন। আমরা স্টাইল ক্রিয়েট করাটাকে একটু পরে দেখতেছি। এরপর হচ্ছে যে এখানে একটা প্লাস আইকন দেয়। এই প্লাস আইকনটা কি? আপনি চাইলে একটা শেপের মধ্যে মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। কীভাবে? জাস্ট এখানে প্লাসে ক্লিক করেন, এই যে আপনার আরেকটা শেপ, মানে আপনার আরেকটা কালার অ্যাপ্লাই হয়েছে, এই কালারটা দেওয়া আছে। ধরেন আমি এই কালারটা দিলাম হচ্ছে যে ব্লু কালার, বাট এখানে অপাসিটি দিয়ে আছে 20%। আপনি চাইলে অপাসিটিটা 50% করতে পারবেন। দেখছেন? সেমভাবে আপনার যদি প্রয়োজন মনে করেন যে এই কালারটা এখন প্রয়োজন নাই, তখন এখানে মাইনাস থেকে ক্লিক করেন, কালারটা চলে যাবে। ওকে, এরপরে আমরা ধরেন আমাদের এখানে ফিল কালারও প্রয়োজন নেই, আমরা এখান থেকে ফিল কালারটাকেও মাইনাস করে দেব। যদি আপনার স্টক কালার থাকে, মানে স্টাইলে কালার থাকে, তখন আপনি সেটা স্টাইল থেকে যে কোনো কালার নিয়ে আসতে পারবেন। জি হ্যাঁ, এই যে মাত্র যে 2টা কালার নিলেন না, হুম, তো এই 2টাতে কি মানে ওই একটার উপর আরেকটা লেয়ার ওভারল্যাপ করছে নাকি না ওই কালার ওভারল্যাপ করছে। কালার ওভারল্যাপ করছে? সো ওই যে 50% যখন হয়েছে তখন রেড আর ব্লু মিক্স হয়েছিল এখানে। ইয়েস ইয়েস। আচ্ছা, মানে 2টা লেয়ার হয় না আলাদা আলাদা? না না, লেয়ার একটাই থাকবে। আপনার যে লেয়ার প্যানেলে দেখেন, আপনার লেয়ার একটাই, বাট কালার আপনার মাল্টিপল হচ্ছে। আচ্ছা আচ্ছা, কালার অপশনটি আপনি বাড়াতে কমাতে পারবেন আপনার মতো করে। হুম, ওকে ওকে। গেল। আমাদের দুটো কালার, একটা কালারের পর জন্য আমরা কালারটা অফ করে দিয়েছি। এরপর নিচে আসছে যে স্টোকে ক্লিক করলাম। স্টোক ক্লিক করার পরে সেম কালারের ওই ইয়ার মতো, ফিলের মতো আপনি এখান থেকে কালার দিতে পারবেন। আপনার চাইলে স্টোকের মতো কোনো ইমেজ, গ্রেডিয়ান, সব কিছু দিতে পারবেন। আপনি এখান থেকে কালার অপাসিটি কমাইতে বাড়াতে পারবেন, যেগুলো আছে ওগুলাই। এরপরে আপনার এখানে কিছু কালার থাকে, যেটা ফিলও ছিল, দেখাতে ভুলে গেছি। আপনার এখানে কিছু কালার থাকে যেগুলো আপনার রিসেন্টলি ইউজ করছেন, সেগুলো এখানে থাকবে। কালারগুলো যেগুলো ইউজ করে আসছেন, এই কালারগুলো এখানে থাকবে। এরপরে স্ট্রোকের মধ্যে আরও কিছু এক্সট্রা ফিচার আছে। আমরা যদি নিচে যাই, দেখেন আপনার নর্মালি এটা আমরা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করে থাকি, আমরা এটা বুঝি ইনসাইড আউটসাইড সেন্টার। আপনার স্ট্রোকটা পাতের কতটুকু আছে, আমি একটু এখানে এটাকে 50-50 করলাম। এখন যদি আমি দেখি, আমার এখানে এটা দেওয়া আছে আউটসাইড, মানে আমার পাত হচ্ছে এখানে, বাট কালারটা আসছে পাতের ভিতরে। আমি এটাকে যদি সেন্টার দিই, তাহলে আমার পাতটা থাকবে সেন্টারে, কালার সেন্টারে, পাতের দুই পাশে যাবে। এই যে আমার পাত এখানে, কালারটা দুই পাশে আসছে। সেমভাবে আমি যদি আউটসাইড দিই, তখন আমার পাত থাকবে এখানে, পাতের আউটসাইডে গিয়ে স্ট্রোকটা শো করবে। ওকে, আমি চাইলে স্ট্রোকটা কমাতে বাড়াতে পারবো, আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো। এরপরে স্ট্রোকটাকে আপনি এখানে তো স্ট্রোক এটা বললাম, আপনি চাইলে স্ট্রোকটাকে কয়েকটা ভাবে দিতে পারবেন। একটা হচ্ছে এখানে সলিড দেওয়া আছে, ড্যাশ ডে আছে, আপনি চাইলে কাস্টম করতে পারবেন। কাস্টম করে কীভাবে চাচ্ছেন আপনার মতো করে আপনি এটা সাজাতে পারবেন। ওকে, যে আপনি বিভিন্ন ধরনের ব্রাশ মতো করে ইউজ করতে পারবেন। আপনার কাছে যেভাবে মন চায়। তো আমি সলিড রাখলাম, সলিড রেখে আমি গেলাম। এরপরে এখানে যদি আসি, সরি, এই যে এই প্যানেলটাতে আমরা তো এখানে সলিড দেখলাম। দেন এরপরে আপনি এখান থেকে কিছু পাবেন, যেটা ইলাস্ট্রেটরে ইজিলি আমরা বুঝতে পারি। আমরা প্যানেলগুলোকে যে কোনো স্ট্রোককে আমরা চাইলে বিভিন্ন, নর্মালি জিনিসটা লাইনের ক্ষেত্রে ইজি বোঝা যাবে। আমি এটাকে একটু আর্টবোর্ডের বাইরে রাখলাম, এটা লাইন টুল নিলাম। লাইন টুলটাকে আমি 30% দিলাম, দিয়ে এখন আমি স্ট্রোকের ওই প্রোভাইডারতে চলে যাব। দেখেন আমি এটাকে বিভিন্ন শেপে চাইলে দিতে পারি, যেটা আমার কাছে সুন্দর লাগে। অনেক ক্ষেত্রে আমাদের ডিজাইনের নিচে কোনো কিছু মিন করার জন্য এই ধরনের স্ট্রোক ইউজ করার লাগতে পারে, তো এই জন্য এই অপশনটা, এই সেকশনটা দেয়া। ঠিক আছে, এই জিনিসগুলো তো গেল। দেন আপনি চাইলে এটাকে একটু এখন বাইরে রাখি, এটার কাজ শেষ, আমরা এটাকে নিয়ে আসি। এখন আপনি চাইলে
একটা শেপের মধ্যে আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে একটা শেপের মধ্যে 3 পাশে স্ট্রোক রাখবো, এক পাশে স্ট্রোক রাখবো না, হ্যাঁ? তখন আপনি চাইলে সেটাকে আপনি আপনার মতো করে করতে পারবেন। আপনি যদি চান শুধু টপে স্ট্রোক রাখবেন, বাকি 3 পাশে রাখবেন না, এভাবে রাখলেন। যদি চান যে রাইটে রাখবেন, বাটনে রাখবেন, শুধু বাটনে রাখলাম। যদি চান যে লেফটে রাখবেন, শুধু লেফটে আসবে। এরপরে যদি চান শুধু রাইটে রাখবেন, রাইটে রাখতে পারবেন। যদি চান কাস্টম করবেন, কাস্টম বলতে আপনি ডাইনে কতটুকু রাখবেন, বামে কতটুকু রাখবেন, দেখেন ওই যে ইয়ার মতো, রেডিউসের মতো, আপনি যেরকম রেডিউসগুলো আমরা কর্নার করছিলাম যেরকম ওই হিসাব করে আমি চাচ্ছি যে লেফটে লেফটের টপে থাকবে হচ্ছে যে 20, এরপরে রাইটের বাটনে থাকবে হচ্ছে যে 10, আর টপ থাকবে, টপে কিছু থাকবে না। ব্যাস, আপনার মতো করে আপনি স্ট্রোকটাকে কাস্টমাইজ করতে পারবেন। হুম এখন কথা হচ্ছে যে এগুলো কেন, এগুলো আমাদের ধরেন যে এক একটা কার্ড বানানোর ক্ষেত্রে যখন আমরা বড় বড় ডিজাইনগুলো করব তখন সেখানে কার্ড বানানোর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন, হেল্পফুল হয় স্ট্রোকগুলো। আস্তে আস্তে যখন আমরা সামনে আগাবো তখন আমরা এই জিনিসগুলো ডিটেলসে দেখতে পারবো, ঠিক আছে? আপনি চাইলে আবার স্ট্রোকটাকে মিনিমাইজও করতে পারবেন ফিলের মতো সেমভাবে। আমি এখন এখানে একটা হোয়াইট কালার দিচ্ছি, ফুললি হোয়াইট। কিছু দেখা যাচ্ছে না কিন্তু। এখন যে আমি একটু নিচে আসি, এখানে দিয়ে আসি ইফেক্ট। ইফেক্টের মধ্যে এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু চকলেট বাটনটা দেওয়া আছে। কেন? যাতে যদি আপনার স্টাইল ক্রিয়েট করা থাকে তখন স্টাইলগুলো এখানে শো হবে। যেমন আমি এখানে ইফেক্টে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করার সাথে সাথে প্রথমে আমার এখানে যেটা আসে সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। এখন ড্রপ শ্যাডোর পজিশন কি? এক্সে দেওয়া আছে 0, ওয়াইতে দেওয়া আছে 4। আমি ওয়াইতেও 0 দিলাম, ব্লারে দিলাম 30%, 50%, তারপরে স্পিড যেটা আছে সেটা থাকুক, অপাসিটি আমি 10% দিলাম। তাহলে আমার একটা স্মুথ একটা শ্যাডো আসলো। ওকে, আমার একটা স্মুথ একটা শ্যাডো আসছে। এখন আমি যদি কোনো কারণে চাই শ্যাডোটা ইনার শ্যাডো দিব, ইনার শ্যাডো মানে হচ্ছে আপনার শেপের ভিতরে থাকবে, শ্যাডোটা নর্মালি বাইরে হয়। হ্যাঁ, আপনি যদি ইনার শ্যাডো দিতে চান তখন সেক্ষেত্রে আপনার অবজেক্টটাকে জাস্ট এখান থেকে ইনার শ্যাডো ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি ধরেন যে এটাকে এখানে নিয়ে আসি, চাইলে আপনি ইনার শ্যাডো ইউজ করতে পারেন, অথবা চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ড ব্লারটা এখানে বুঝতে পারবেন না, কেন? পিছনেও হোয়াইট, এখানেও হোয়াইট। আমরা যখন ডিজাইন করব তখন অনেক ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার দেওয়ার প্রয়োজন হতে পারে, ট্রান্সপারেন্ট কিছু ইউজ করার, লেয়ার ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার, এই দুইটা আমরা জিনিস ওখানে দেখব, এখানে আমরা দেখলেও বুঝতে পারবো না। এরপর হচ্ছে নয়েজ, আপনি চাইলে নয়েজটা চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, নয়েজ কম বেশ করতে পারবেন, যেটা আপনার টেক্সচারের মতো করে কাজ করবে। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ। এরপর হচ্ছে টেক্সচারটা ওই সময় আমরা দেখলাম। টেক্সচারটা যদিও এখানে দেখা যাচ্ছে না ইজিলি, আমি রিডিউস একটু করে দিই। আচ্ছা, হোয়াইটের মধ্যে হওয়াতে হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে আপনার টেক্সচারটা, যেটা ওয়ান কাইন্ড অফ ব্রাশের মতো করে কাজ করে। হ্যাঁ, আপনার টেক্সচারটা এখানে থাকবে। তাইলে আপনার ইফেক্টের মধ্যে আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারবেন, যেটা ওই সময় আমরা দিয়েছিলাম, খুবই স্মুথ শ্যাডো। এরপরে ইনার শ্যাডো ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে যে ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন, আপনি চাইলে লেয়ার ব্লার করতে পারবেন। ঠিক আছে, ইফেক্টস থেকে আপনার এটা অপশন আছে। এখন যদি চাচ্ছেন যে আপনার না এই শ্যাডোটা দরকার নাই, তাহলে এখান থেকে সেমভাবে, বাট শ্যাডোর দরকার আছে, আপনি চাচ্ছেন যে শ্যাডোটা হাইট থাকুক, চোখটা অফ করে দেন। শ্যাডো থাকবে, কোনো কারণে যদি প্রয়োজন হয় আবার শ্যাডোটা অন করে দেবেন, যদি একদমই প্রয়োজন না হয় সেক্ষেত্রে মিনিমাইজ করে দেন। ওকে, গেল। এখন হচ্ছে যে আমাদের একটা শেপ নেওয়ার পরে এই জিনিসটা আপনি শেপের ক্ষেত্রেও পাবেন, মানে এই প্রপার্টিসগুলো টোটাল এতক্ষণ যা বললাম এগুলো আপনি শেপের ক্ষেত্রেও পাবেন, এই জিনিসগুলো আপনি ফ্রেমের ক্ষেত্রে পাবেন। যে যখন কোনো একটা ফ্রেম নেবেন, ফর এক্সাম্পল আমি এখানে একটা ফ্রেম নিলাম, হ্যাঁ, ফ্রেমের ভিতরে আরেকটা ফ্রেম নিলাম, সেম জিনিসগুলো এখানে আসছে। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে কোনো একটা স্ট্রোক কালার দিতে পারবেন, ঠিক আছে, আবার চাইলে শ্যাডো দিতে পারবেন, গ্রিড। এখানে আরেকটা জিনিস অ্যাড হয় ফ্রেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্রিড। আমরা একটু গ্রিডটা নিয়ে একটু আলোচনা করি, এই জিনিসটা একটু নিচে রাখি। গ্রিডটা কি? নর্মালি গ্রিডটা হয় হচ্ছে যে আপনার যখন কোনো, মাইকটা একটু অফ করে দেন। আচ্ছা, গ্রিডটা হচ্ছে যে আপনার যাতে ডিজাইনটা, বুটস্ট্র্যাপ গ্রিড সম্পর্কে আমরা মোটামুটি
অনেকে এটার সাথে পরিচিত যারা আগে থেকে কাজ করি বা মোটামুটি ডিজাইন সম্পর্কে ইউআইএক্স সম্পর্কে যাদের কিছুটা হলে আইডিয়া আছে আমরা বুটস্ট্র্যাপ গ্রিড সম্পর্কে মোটামুটি জানি। তারপর না জানলে সমস্যা নেই, আমরা ওটাই দেখব। আপাতত শুধু এতটুকু বুঝি, গ্রিডটা হচ্ছে যে আপনার ডিজাইনটাকে যাতে একটা অ্যালাইন্ডে রাখা যায়। আপনার একটা সেকশনের ভিতরে কয়টা কার্ড ইউজ করতেছেন, একটা কলমের ভিতরে কয়টা ইমেজ রাখতেছেন, কয়টা এই, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কার্ড বসাবেন, এই জিনিসগুলো আপনার এখান থেকে গ্রিডের মাধ্যমে আমরা মেনটেন করব। এখন আপনি গ্রিডে যখন ক্লিক করবেন তখন সর্বপ্রথম এখানে যেটা আসবে গ্রিড কলাম রো। ধরুন আমরা এখানে কলামে নিলাম, আমরা এটা ওয়েবসাইটের জন্য করতেছি, সো কলামে নিলাম। কলামে যখন ক্লিক করলাম তখন আমার এখানে কাউন্ট আসছে, ধরুন আমি এখানে কাউন্ট দিলাম 12। কালার, ধরুন আমি কালার চেঞ্জ করতে পারবো চাইলে আমার মতো করে, আমি গ্রে কালারটা নর্মালি আমার পছন্দ, আমি গ্রে কালার দিলাম। অপাসিটি কম বেশ করতে পারবো, আমি 5 দিলাম অপাসিটি, একদম কম, সেভাবে রাখলাম। এরপরে মার্জিনটা, আমি মার্জিনটাকে ধরেন যে মার্জিন দিলাম 20, একটার মধ্যে একটার যে মার্জিনটা থাকবে। তারপর গ্যাটার দিলাম হচ্ছে যে 30, গ্যাটার 20 দেই, মার্জিন দিলাম 30। তাহলে আমার মোটামুটি একটা গ্রিড রেডি হয়েছে, যেটা আমরা নর্মালি ওয়েবসাইটের ক্ষেত্রে করি। সো এটাকে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের ক্ষেত্রে, আমাদের মতো করে আমরা চেঞ্জ করবো, সমস্যা নাই। আপাতত এতটুকু বুঝুন, ধরেন যে আমার এটা একটা ডিজাইনের মধ্যে এই গ্রিডটা যতটুকু আছে, এখানে কয়টা কার্ড ইউজ করতে পারবো, এখানে কয়টা ইমেজ ইউজ করতে পারবো, এটা আমাকে সহায়তা করবে। ফর এক্সাম্পল এখানে 12টা আছে, তো ধরেন যে আমরা এক লাইনে যদি 4টা করে রাখি, তাহলে আমাকে 3টে কলাম করে করে আমি ইমেজ রাখতে পারবো। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন ধরেন যে আমরা 4টা কার্ড ইউজ করব, 4টা ইমেজ ইউজ করবো এখানে। তাহলে আমাকে সে গ্রিড করতেছে যে এখানে আমার প্রত্যেকটা গ্রিডের মধ্যে 4টা ইমেজ শো করলো, ঠিক আছে। আপনি চাইলে ইমেজগুলোকে চেঞ্জ করতে পারবেন। আমি একটা ইমেজ নিয়ে আসি, ওকে। তাহলে আমার 4টা, এখন আমি যদি চাই যে কোনো 3টা, একটা রতে 3টা করে আমি ইমেজ ইউজ করব, তখন সেক্ষেত্রে আমি চাইলে এগুলোকে বড় করে দিতে পারি। তখন আমার 4টা গ্রিড নিয়ে, মানে 4টা কলাম নিয়ে ইয়াটা একটা ইমেজ শো হবে, ওকে। তাহলে আমাকে গ্রিডটা অ্যালাইনটার জন্য আমাকে সুবিধা করবে। এই জিনিসটা নর্মালি ডেভেলপারদের, আমরা কোন গ্রিডটা ইউজ করছি এটা যদি ডেভেলপারদেরকে বলে দিই, তখন ডেভেলপার ওই হিসাব করে ওদের আমাদের ওয়েবসাইট বলেন বা অ্যাপ বলেন, তারা ডেভেলপ করবে। এখন কোনো কারণে প্রয়োজন হলো আপনি গ্রিডটাকে হাইড করবেন, কীভাবে করবেন? শিফট জি ক্লিক করেন, আপনার গ্রিডটা হাইড হয়ে যাবে। অথবা আপনার ফ্রেমটা শো করেন, শো করে এখান থেকে গ্রিডটাকে চোখটা অফ করে দেন, গ্রিডটা হাইড হয়ে গেছে, ওকে। যদি ডিলিট করার প্রয়োজন হয় সেমভাবে মাইনাসে ক্লিক করেন, গ্রিডটা মাইনাস হয়ে যাবে, আপনি একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো আপনি যখন ওয়েবসাইটের জন্য কাজ করবেন অথবা অ্যাপের জন্য কাজ করবেন, তখন আপনার গ্রিডটা মেনটেন করতে হয়। তাহলে আমাদের এখন পর্যন্ত আমাদের ডান পাশের প্যানেলের যেই প্রত্যেকটা প্রপার্টিস আছে, প্রত্যেকটা জিনিস আমরা একটা করে দেখলাম। এখানে একটা জিনিস আমরা মিস করছি, সেটা আমি ইচ্ছা করে মিস করছি, সেটা হচ্ছে যে অ্যাপিরিয়েন্সের পাশে দুটো জিনিস আছে। একটা চোখ দেওয়া আছে, চোখটা থাকা হচ্ছে যে আপনার লেয়ারটা অফ হয়ে যাবে। এরপরে এখানে একটা দেখেন ছোট্ট একটা বাটন আছে, এটাকে হচ্ছে ব্ল্যান্ড মুড বলা হয়। এই ব্ল্যান্ড মুডটা কী কাজ করে দেখেন, আপনার লেয়ারটা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ মুড করতে পারবেন। যদি আমরা ফটোশপ ইউজ করে থাকি তাহলে আমরা বুঝবো, আমরা যখন কোনো ইমেজের উপরে হালকা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, তখন আমরা মাল্টিপ্লাই কালার ইউজ করি অথবা ডার্কেন ইউজ করি। ফর এক্সাম্পল আমি চাচ্ছিলাম যে, সরি এটা একটু, আমি চাচ্ছিলাম যে আমার ইমেজটা আর একটু ডার্ক হয়ে যাক, হালকা একটু। আমি কালারটা দিলাম হচ্ছে যে হালকা গ্রে কালার দিলাম, দুটো সেম জায়গাতে নিলাম, নিয়ে উপরে যে শেপটা আছে আমি শেপটাকে মাল্টিপ্লাই করে দেবো। এই যে এখান থেকে ক্লিক করে মাল্টিপ্লাই করে দিলাম। চাইলে ডার্কেন নিতে পারি, চাইলে মাল্টিপ্লাই নিতে পারি। আমি চাইলে এই মাল্টিপ্লাইটাকে এখন গ্রেডিয়েন্ট আকারে রাখতে পারি। কীভাবে? গ্রেডিয়েন্টে গেলাম, দুটোতে সেম কালারের গ্রেডিয়েন্ট দিব। ধরেন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, নিচে ব্ল্যাক দিবেন, উপরে হোয়াইট রাখবেন, নিচের দিক থেকে ব্ল্যাক হতে হতে উপরে গিয়ে ব্ল্যান্ড হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আমরা চাই না, সো আমরা ওটাই করবো, এক্স্যাক্টলি ওটাই করতে যাচ্ছি।
এই কালারটা রিমুভ করলাম, দুইটা কালার দুই পাশে দিলাম, দিয়ে উপরের যে কালারটা, কারণ আমরা উপরের দিকে হোয়াইট করব, এই জন্য উপর কালারটা আমি 0 করে দিলাম অপাসিটি। ব্যাস আমার গ্রেডিয়েন্টটা উপর থেকে নিচে থেকে যেতে যেতে উপর দিকে ব্ল্যান্ড হয়ে গেল। এখন আমি যদি মাল্টিপ্লাইটা যদি উঠাই দিই এখান থেকে, তখন দেখেন আমার ওই শেপটা দেখা যাচ্ছে। বাট আমি চাচ্ছিলাম না যে এই শেপটা এভাবে থাকুক, এই জন্য আমরা কী করবো, আবার মাল্টিপ্লাই করে দেবো। আমাদের এতটুকু পর্যন্ত গেল। আমরা চাইলে লেয়ারের যে কোনো লেয়ারের মোডটা আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট শুধু এটা উঠে দেওয়া যদি প্রয়োজন মনে করি, এখান থেকে চোখটা উঠে দিবেন, আপনার মোডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত গেল আমাদের মুভ টুল, তারপরে ফ্রেম টুল, এরপর হচ্ছে যে রেক্টেঙ্গেল টুল। এরপরে রেক্টেঙ্গেল টুলের ভিতরে কিন্তু আরও অনেকগুলো জিনিস আছে, আমি এগুলো একটু বাইর করে রেখে দিই। রেক্টেঙ্গেল টুলের ভিতরে আমাদের লাইন টুল আছে, আমরা তো লাইন টুল সম্পর্কে জানি। জাস্ট শুধু লাইন নেবেন, এখানে প্রপার্টিসগুলো সেম আসবে। ফিল আসে, এখানে কোনো লাভ নাই, এখানে কোনো ফিল দিবে না। স্ট্রোক থাকবে, স্ট্রোকটাকে আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। এটা খুবই ছোট, এই জন্য এরকম দেখাচ্ছে। এই যে আপনি চাইলে অ্যারো দিতে পারবেন বিভিন্ন ধরনের, হ্যাঁ, এগুলো চেঞ্জ করতে পারবেন। যদি ইলাস্ট্রেটর বা ফটোশপ ইউজ করে থাকেন, এগুলো জিনিসগুলো বুঝতে পারবেন। আমরা চাইলে এখান থেকে যে কোনো পয়েন্টে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমাদের লাইন টুল। এরপর হচ্ছে অ্যারো টুল আছে একটা, যে আমরা যখন কোনো ব্যাক অ্যারো ইউজ করি, এই যে দেখেন আমি এটাকে একটা অপাসিটি 20 দিলাম, তখন ইজিলি বুঝতে পারবে যে অ্যারো। আপনি অ্যারো টুল ইউজ করতে পারবেন। সেমভাবে এখান থেকে আপনি, এটা বেসিক্যালি কিন্তু লাইন টুলেই, লাইন টুলের মধ্যে এখানে জাস্ট শুধু অ্যারোটা ওরা কনভার্ট করে দিচ্ছে। এটা লাইন টুল নিয়ে অ্যারোটা দিয়ে দিছি আমরা। ওকে, এরপর হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলটা খুবই ইন্টারেস্টিং জিনিস। আমরা যখন ইলিপস টুলটাতে আসবো, ইলিপস টুলতে আসার পরে দেখেন এখানে প্রথমে এখানে কিন্তু একটা অ্যারো দেওয়া আছে। অ্যারোটা কী জিনিস, আপনি যখন অ্যারোটাতে ক্লিক করবেন, তখন আপনার ইলিপসটা ভাগ হতে থাকবে। ওই যে আমরা পাই চ্যাট বলি না, পাই চ্যাট অত গ্রাফ বলি না, এটা আপনি এখান থেকে বানাতে পারবেন। দেখেন আমি যখন প্রথম খেয়াল করেন, এখানে কিন্তু এই জিনিসগুলো ডিসেবল করা। ইলিপস টুলটা নিলে আপনার এখানে এক্সট্রা দুটো জিনিস আসে। কি জিনিস, এই যে আপনি যখন এটা ওপেন করবেন, জিনিসটা যখন আপনি একটু কাটবেন, তখন আপনার এই সেকশন ইয়াগুলো ওপেন হয়। আপনি চাইলে এখানে ম্যানুয়ালি করতে পারবেন, যেমন এখানে 84 দেওয়া, আপনি চাইলে এটাকে 70 করতে পারেন, চাইলে 50 করতে পারেন, চাইলে 25 করতে পারেন। এখানে 27 আসছে, 25 করতে পারবেন। মানে 4 ভাগে নর্মালি এটা কি হয়, আপনার 100 থেকে এটাকে আপনি ওই হিসাব করে আপনি এটাকে নর্মালি ইউজ করতে পারবেন। আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারেন আপনার মতো করে। সেমভাবে আপনি যদি চাচ্ছেন যে আমরা অনেক ক্ষেত্রে কিছু গ্রাফ ইউজ করার প্রয়োজন হয় ফুললি স্টক আকারে, সো আমরা এটাকে আমাদের মতো করে আমরা চাইলে করতে পারবো। ফর এক্সাম্পল আমি এটাকে দিলাম হচ্ছে যে এখান থেকে আপনি পার্সেন্টেজ ইউজ করতে পারবেন। যেমন আমি এটাকে ইউজ করলাম 80%, এটাকে দিলাম 50%। বাস, সেম আরেকটা কপি করলাম, কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি চাইলে রোটেট করে দিতে পারি, রোটেট করে দিলাম, দিয়ে কালারটা চেঞ্জ করে দিই, জাস্ট একটু বুঝে যাবে। এখন আপনার যদি কোনো কারণে যদি প্রয়োজন হয় পার্সেন্টেজ কমানো বাড়ানো, চাইলে ম্যানুয়ালি করতে পারবেন, অথবা আপনার মতো করে এখান থেকে নাম্বার দিয়েও করতে পারবেন। এই যে এখান থেকে নাম্বার দিয়েও করতে পারবেন, ঠিক আছে। আবার এটাকে এখান থেকে নিজের মতো করে যতটুকু প্রয়োজন হয় আপনার ওইসব করে আপনি এটাকে বড় ছোটো করতে পারবেন। ওই যে আমরা একটা লোডিং করি না, মোবাইল যে লোডিং হয়, সেটাও আমরা এখান থেকে চাইলে বানাতে পারি, ঠিক আছে। এটা গেল ইলিপস টুল। ইলিপস টুলের পরে হচ্ছে পলিগন। পলিগন সম্পর্কে আমরা জানি, চাইলে এটাকে আমরা এখানে পলিগনের পয়েন্টগুলো বাড়াতে পারবো। এখানে 3 দেওয়া, আমরা 4, 6, 5 যত করতে চাই করতে পারবো। এরপর হচ্ছে স্টার। স্টারে যখন আমরা ক্লিক করব, আমাদের অনেক ক্ষেত্রে রেটিং দেখানোর জন্য স্টারটা ইউজ করার প্রয়োজন হয়। তো এখানে স্টার টুলটা দেয়া, আপনি চাইলে স্টার টুলটাকে আরেকটু চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। এটা আবার পলিগনের মতো হয়ে যাবে। আপনি চাইলে স্টারের পয়েন্ট কম বেশ করতে পারবেন। আপনার 6 চাইলে 6, 9 চাইলে 9, 4 চাইলে 4, 5 চাইলে নর্মালি তো 5 স্টার হয়। সো ওই হিসাবে আপনার পয়েন্টটা আপনি বড় ছোটো করতে পারবেন। চাইলে হালকা একটু রিডিউস করে দিতে পারেন। এবার একটা কালার দিয়ে দেন আপনার মতো করে, অরেঞ্জ কালার।
সো আমরা অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে যে ইমেজ, আপনি চাইলে ইমেজ নিয়ে আসতে পারবেন। ইমেজ নিয়ে আসার জন্য শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল শিফট কে না, এখানে কি দেওয়া আছে, ও দুইটাই দিতে হবে, কন্ট্রোল শিফট কে শর্টকাট। চাইলে ড্র্যাগ করে নিয়ে আসতে পারবেন অথবা শর্টকাটও ইউজ করতে পারবেন। এই যে আপনি যদি চান এই শিপের মধ্যে, মানে এই শেপটার মধ্যে, স্টারের মধ্যে ইমেজটাকে রাখবেন, জাস্ট ক্লিক করেন, আপনার এই স্টারের মধ্যে হয়ে যাবে। ওকে, গেল। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আমরা এতক্ষণ যে টুলগুলো দেখলাম, এই টুলগুলো দিয়ে আমরা কিছু কাজ করব, যেটা আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই জমা দিতে হবে কাজটা। আমরা একটা ফ্রেম নিলাম, কাস্টম একটা ফ্রেম নিলাম, এটা সাইজ আমরা জাস্ট আপাতত ড্র করলাম। আমরা অনেক বড় স্ক্রিন নিয়ে ফেলছি, এটাকে আমরা ছোট করি। ধরেন আমরা ওয়েট দিলাম 200 আর হাইট দিলাম 50। আমরা চাইলে এটার নাম চেঞ্জ করতে পারি, এখানে ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ করতে পারবো, বাটন। এখন এটার মধ্যে আমরা একটু কাজ করি। এই যে আমরা এখান থেকে রেডিয়াসটা কমাবো। রেডিয়াস চাইলে আপনি যখন ইউএক্স এর কাজ করবেন, ইউ এর কাজ করবেন, ধরেন যে আপনি কোনো অ্যাপ বানাচ্ছেন বা ওয়েবসাইট বানাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা আছে, আপনি রেডিয়াসটা কতটুকু দিবেন আপনার চাহিদা অনুযায়ী, অথবা অনেক ক্ষেত্রে জিনিসটা ডিপেন্ড করে ক্লায়েন্টের ক্লায়েন্টের চয়েস অনুযায়ী। ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে রেডিয়াস ডিজাইন পছন্দ করে, অনেক ক্ষেত্রে স্টেট ডিজাইন পছন্দ করে। হ্যাঁ, তো এই জিনিসটা সম্পূর্ণ আপনার উপরে, অথবা যদি আপনার ক্লায়েন্ট যদি ওই টাইপের থাকে যেটা ক্লায়েন্টের রুচি, সেটা অনুযায়ী কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সো আমি নর্মালি 12 দিলাম, রেডিয়াস 12 অনেক বেশি হয়ে যায়, 8 দিলাম। এখন আমি কালারটা চেঞ্জ করব, এখান থেকে আমি এটা ব্লু কালার দিলাম, ঠিক আছে। এখানে একটা কিছু লিখি, যদি আমাদের টাইপ টুল নিয়ে আলোচনা হয় না, আমরা জাস্ট আপাতত টাইপ টুলে অত আহামরি কিছু নাই, কঠিন কিছু নাই, জাস্ট শুধু আপনি টাইপ টুলে যাবেন, গিয়ে লিখবেন, লিখলাম কি আমি, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন এটা কিন্তু এটা কিন্তু আমার ফ্রেম নিয়ে, রাইট, আমি কিন্তু ফ্রেম নিয়ে কাজ করছিলাম। সো আমি লেখাটাকে এখানে যখন আনবো, তখন কিন্তু এটা ফ্রেমের মধ্যে আসছে। সো আমি এটাকে এখানে অ্যালাইনমেন্ট করে দিই। আপনি যখন টাইপ টুলে আসবেন, তখন আপনার টাইপ টুলের এই জায়গাগুলো আমি একটু দেখাই দিই। ফন্ট চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে, নিজের পছন্দ অনুযায়ী ফন্ট দিতে পারবেন। ফন্টের ফ্যামিলিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এরপরে এটা আপনি সেন্টার অ্যালাইন করতে পারবেন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন নিজের মতো করে করতে পারবেন। এরপরে এখানে যে জিনিসটা দেয়া, এখানে হচ্ছে যে আপনি যে অ্যালাইনটা যে করতেছেন, এখানে কিন্তু একটা বক্স মেনটেন করা হয় টাইপ টুলের মধ্যে, ফিগমাতে। এই বক্সটা এখন কিন্তু টপে দেয়া, আপনি যদি চান সেন্টারে রাখতে পারেন, চাইলে বাটনে রাখতে পারেন। এই জিনিসটা আপনি এখন নাও বুঝতে পারেন, হয়তো বা বুঝতেছে মনে হচ্ছে যে এটা কোনো কাজের না, বাট যখন আমরা এই ওয়েবসাইট বানাবো অথবা অ্যাপ বানাবো, অ্যাপের ডিজাইন করবো, তখন ওখানে দেখবেন যে আমাদের যখন অনেকগুলো প্যারা থাকবে, তখন ওখানে এই বক্সটা কাজে আসতেছে। এটা কি আমরা ওখানে জানতে পারবো। আপাতত এতটুকু বুঝেন। এটা সবসময় সেন্টার অ্যালাইন রাখবেন, তাহলে মানে যখন আপনার বাটন ক্রিয়েট করবেন, তখন আপনার বক্সটাকে সেন্টার অ্যালাইন রাখবেন। হ্যাঁ, এরপর হচ্ছে যে আপনি চাইলে ফ্রন্টের হাইটটা মেনটেন করতে পারবেন, একটা লাইন থেকে আরেকটা লাইনের ভিতরে কতটুকু লাইন হাইট রাখবেন। দুটো লাইন থাকলে জিনিসটা এখান থেকে বোঝা যাবে। এরপর আছে যে আপনার স্পেসিংটা, লাইনের মধ্যে কতটুকু স্পেসিং দিতে চান, সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। নর্মালি স্পেস না ইউজ করাটা ভালো। যদি কোনো ফন্ট থাকে যেগুলো খুবই অ্যাডজাস্ট মনে হয়, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, লেটার স্পেসিংটা ইউজ করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, আমরা যখন বড় লেখা লিখি, টাইটেল অথবা ব্যাকগ্রাউন্ড কোনো ট্যাক্স ইউজ করার প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার হাইটটা বা লেটার স্পেসিং যেটাকে বলে, সেটা আমরা ইউজ করি। এখানে একটা বাটন দেওয়া আছে যেটাকে টাইপ সেটিং বলে। আপনি টাইপ সেটিং গেলে আপনার ডিটেলসটা পাবেন, যেটা ফটোশপ ইলাস্ট্রেটরের ভাষায় যেটাকে আমরা ক্যারেক্টার বলি। আপনি এখান থেকে অ্যালাইনমেন্টটা করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, অথবা এটাকে আপনার যদি করার প্রয়োজন হয় নিজের মতো করে করতে পারবেন। হ্যাঁ, আপনি ক্যারেক্টার চাইলে চেঞ্জ করতে পারবেন, আমি এটাকে নান করে দিই। ক্যারেক্টার চাইলে সবগুলো ক্যাপিটাল লেটার, স্মল লেটার আপনার মতো করে আপনি করতে পারবেন।
এরপরে আপনার যদি কোনো পয়েন্ট আকারে কোনো ইউজ করার প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। লিস্ট স্পেসিং এটার আপাতত প্রয়োজন নাই, সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, সো আমাদের এই জিনিসগুলো বেসিক ছিল, আমরা এগুলো জেনে নিলাম। সো আমাদের টাইপ টুলটা আমাদের গেল, আমরা চাইলে যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারি। আমরা ফন্ট দিলাম হচ্ছে যে পপিন্স, এটা ফন্ট দিলাম আমার মতো করে। আমি ফন্টের সাইজ দিলাম 16, রেগুলারই থাকুক। এটা হচ্ছে আমার একটা বাটন। এখন আমি এখানে কয়েকটা জিনিস করব। এক নাম্বার, আমি যখন একটা ডিজাইন করব তখন তো আমার শুধু একটা বাটন না, 10টা বাটন ইউজ করতে হতে পারে, 50টা বাটন ইউজ করতে হতে পারে। তো বারবার কি আমি বাটন ডিজাইন করব? বারবার কি আমি কালার দিব? সো প্রত্যেকবার কি আমি ফ্রেম নিয়ে এভাবে কালার দিব, বাটন ইউজ করব না। আমি বাটনটাকে, কালারটাকে, টেক্সট স্টাইল, সম্পূর্ণ সব কিছুকে আমি স্টাইলে কনভার্ট করে ফেলবো। এই যে গত ক্লাসে যে আমরা আলোচনা করছিলাম স্টাইলটা কি জিনিস, ওটা নিয়ে। ধরেন আমি এখান থেকে গেলাম, বাটনটা আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালারে গেলাম। কালারে গিয়ে চকলেটে ক্লিক করলাম, কাস্টম। আপনি অথবা এখান থেকেও থাকতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে প্লাসে যখন ক্লিক করবেন, এখান থেকে যে প্লাসটা আছে, প্লাসে যখন ক্লিক করবেন তখন আপনার একটা প্যানেল ওপেন হবে। এটার মধ্যে দিয়ে আছে স্টাইল। আপনার ভেরিয়েবল থাকলে আপনি ভেরিয়েবল থেকে চেঞ্জ হয়ে এসে স্টাইলে আসবেন। ভেরিয়েবলটা আমরা এখন আলোচনা করব না, পরবর্তীতে আমরা আলোচনা করব। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এটা একটা নাম দিব। ফর এক্সাম্পল আমি দিলাম অ্যাকসেন্ট স্ল্যাশ ব্লু। স্ল্যাশটা কি কাজ করে? স্ল্যাশটা কাজ করে হচ্ছে যে আপনার গ্রুপ, আপনি যখন স্ল্যাশের পরে যতগুলো কালার থাকবে, আপনি যতগুলো কালার ইউজ করেন, ধরেন যে আপনার একটা ব্র্যান্ডের 2টা অ্যাকসেন্ট কালার থাকতে পারে, 3টে অ্যাকসেন্ট কালার থাকতে পারে ফর এক্সাম্পল। অথবা আপনি অ্যাকসেন্ট কালার ইউজ করতেছেন, অ্যাকসেন্ট কালারের ভেরিয়েশন কয়েকটা রাখছেন, তখন অ্যাকসেন্ট স্ল্যাশ যখন ইউজ করবেন তখন স্ল্যাশ ইউজ করার কারণে আপনার অ্যাকসেন্টটাকে একটা গ্রুপ আকারে কনভার্ট করবে। পরবর্তীতে আপনি যতগুলো কালার নেবেন ততগুলো আপনার এই অ্যাকসেন্টের মধ্যে থাকবে। আমরা লাইভ এক্সাম্পলে দেখি। ধরুন আমরা এখানে ব্লু অ্যাকসেন্ট স্ল্যাশ ব্লু দিলাম। হ্যাঁ, আমরা এটাকে ক্রিয়েট করলাম, অপাসিটি যেভাবে আছে সেভাবে থাকবে, সব কিছু এভাবে থাকবে। ক্রিয়েট স্টাইল, তাহলে আমাদের স্টাইলের মধ্যে দেখেন কালার স্টাইল, অ্যাকসেন্টের মধ্যে একটা অ্যারো আছে ব্লু। ফর এক্সাম্পল আমরা আরেকটা কপি করি, এই কালারটাকে দিব আমরা রেড। হ্যাঁ, কথা আমরা এখানে একটা রেড কালার নেব। কি করব? দেখেন আমি যখন ব্লুতে আসতেছি, এটা এখানে দেখাচ্ছে আমার অ্যাকসেন্ট কালার, যেটা আমার স্টাইল থেকে আসতেছে। আপনি চাইলে এখান থেকে এটাকে ডিটাচ করে দিতে পারেন, ডিটাচ স্টাইলে ক্লিক করলে আপনার কালারটা ডিটাচ হয়ে যাবে। স্টাইল ডিটাচ হবে না, এই বাটনের কালারটা ডিটাচ হবে। আমি এখান থেকে একটা রেড কালার নিলাম, যেটাকে আমি অ্যাকসেন্ট কালারের মধ্যে রেডে রাখবো। কি করব? চকলেটে ক্লিক করলাম, সেমভাবে প্লাসে ক্লিক করলাম, এই যে দেখেন এই প্যানেলটা ওপেন হলো। এখানে গিয়ে আবার সেম অ্যাকসেন্ট স্ল্যাশ রেড ক্রিয়েট করলাম। দেখেন আমার অ্যাকসেন্টের মধ্যে 2টা কালার আসছে, একটা ব্লু একটা রেড। ওকে, তাহলে আমি যখন কোনো কালার ইউজ করব বা কোনো কালারকে যখন স্টাইলে ক্রিয়েট করব, যদি আমি স্ল্যাশ ইউজ করি তাহলে আমাকে এটা একটা গ্রুপের মধ্যে দিবে। হ্যাঁ, নর্মাল কথা সেটা হচ্ছে আমাকে একটা গ্রুপে দিবে, সেখান থেকে ওই গ্রুপের মধ্যে আমি চাইলে 10টা 12টা 20টা কালার রাখতে পারবো। এরপরে কথার কথা, আপনি এখানে একটা অ্যাকসেন্ট কালার আরেকটা কালার থাকবে, সেটা হচ্ছে গ্রিন। ফর এক্সাম্পল আমি কালারটা ডিটেচ করলাম, আমি এটা গ্রিন কালারে গেলাম। ধরেন আমি এটাকে স্টাইলে ক্রিয়েট করলাম, স্টাইল এখানে দিলাম গ্রিন। এখন দেখেন আমার অ্যাকসেন্টের মধ্যে 2টা কালার, যেটা ব্লু আর রেড, বাট গ্রিনটা কিন্তু অ্যাকসেন্টের মধ্যে আসে নাই। কেন আসে নাই? আমি ওই যে অ্যাকসেন্ট স্ল্যাশ গ্রিনটা ইউজ করি না, আমি ইউজ করছি কি শুধু গ্রিন লিখছি। তো যার কারণে হয়েছে কি এটা অ্যাকসেন্টের মধ্যে আসে নাই। যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমি যদি স্ল্যাশ দিতে ভুলে গেছি বা অ্যাকসেন্ট লিখতে ভুলে গেছি, বাট আমার এটা অ্যাকসেন্ট কালারের মধ্যে, তখন কী করব? আমি এটাকে ধরে জাস্ট ড্র্যাগ করে দেবো, অ্যাকসেন্ট কালারের মধ্যে চলে আসবে। ওকে, তাহলে আমার 3টা অ্যাকসেন্ট কালার হইল। এরপর আমি একটা ন্যাচারাল কালার নেব। ন্যাচারাল কালার বলতে, জি ভাই বলেন। ভাই তাহলে যে ড্র্যাগ করে যে আমরা আনছিলাম যে গ্রিন কালারটা, তো আমার কি ওই ভেতরে কি স্ল্যাশ গ্রিন অটোমেটিক্যালি হয়ে গেছে? এটা অটো হয়ে গেছে, ইয়েস। আচ্ছা, ঠিক আছে। এই যে 3টা কালার আমার অ্যাকসেন্টের মধ্যে আছে।
এখন আমি ন্যাচারাল কালারটা নেব। ন্যাচারাল কালার বলতে নর্মালি আমরা হোয়াইট, ব্লু এই টাইপের, সরি হোয়াইট, ব্ল্যাক, গ্রে এগুলো বুঝি, অথবা আপনার মতো করে আপনি চাইলে কালার দিতে পারেন। সো আমি হোয়াইট কালারটাকে ন্যাচারাল কালারের মধ্যে রাখবো। সেম প্রসেসে আমি কালারের মধ্যে গেলাম, গিয়ে প্লাসে ক্লিক করলাম, এখানে দিলাম ন্যাচারাল স্ল্যাশ হোয়াইট, ওকে, ক্রিয়েট। তাহলে আমার আরেকটা গ্রুপ ক্রিয়েট হলো, সেটা হচ্ছে যে ন্যাচারাল, ন্যাচারালের মধ্যে হোয়াইট। সেমভাবে আমি যদি এটাকে ব্ল্যাক কালার দিই, এটাকে ডিটাচ করলাম, ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার কিন্তু ফুললি ব্ল্যাক দিবেন না, একটু এটা রাখবেন, ফুললি ব্ল্যাকটা ভালো লাগে না। গেলাম প্লাসে ক্লিক করলাম, এখান থেকে স্টাইল এটাকে দেব ন্যাচারাল স্ল্যাশ ব্ল্যাক ক্রিয়েট। এই যে আমার ন্যাচারালের মধ্যে দুটো কালার আসছে, একটা হচ্ছে যে ব্ল্যাক, একটা হচ্ছে যে হোয়াইট। সেমভাবে আমার আরেকটা কালার নেব আমি, সেটা হচ্ছে গ্রে। ডিটাচ করলাম কালারটাকে, গ্রে কালার নিলাম, যেটা খুবই হোয়াইটের সাথে সামঞ্জস্য। প্লাসে ক্লিক করলাম, স্টাইলে গেলাম। আপনার স্টাইল আর ভেরিয়েবল দুটো জিনিস কিন্তু মেনটেন করতে হবে, বুঝতে হবে। আপনি যদি ভেরিয়েবলে থাকে যদি কালার চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে না, কারণ ভেরিয়েবল আকারে আসবে, বাট আপনার করতে হবে স্টাইল আকারে। সো ন্যাচারাল স্ল্যাশ গ্রে, ওকে। তাহলে আমার ন্যাচারালের মধ্যে দুইটা কালার চলে আসছে। তাহলে আমাদের কালারের ভেরিয়েশন গেল। ফর এক্সাম্পল, আমার যদি এই বাটনটাকে আমার প্রয়োজন হচ্ছে এটা ব্লু কালার থাকবে না, এটা হচ্ছে যে গ্রে কালার থাকবে। আমি গ্রে কালারের ভিতরে ক্লিক করলাম, এটা গ্রে কালার চেঞ্জ হয়ে গেল। আমার এটাকে আমার রেড কালার রাখার প্রয়োজন হচ্ছে বা ব্ল্যাক কালার রাখার প্রয়োজন হচ্ছে, আমি ব্ল্যাক কালারে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনার বারবার কালারগুলোকে আপনার সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না, বারবার কালার নেওয়ার প্রয়োজন হচ্ছে না। আপনার যে কালারগুলো লাগবে সেগুলোকে আপনি স্টাইলের মধ্যে ক্রিয়েট করে ফেলবেন, সেগুলো এখানে চলে আসবে। এখন কথার কথা, আপনি চাচ্ছেন না যে এখানে দ্বিধাভেদ করতে, গ্রুপগুলোর করার দরকার নাই। আপনি মনে করতেছেন যে গ্রুপ থাকলে আপনার কাছে কনফিউজিং লাগতেছে, সো আপনি অ্যাকসেন্ট স্ল্যাশ এগুলো দরকার নাই, শুধু গ্রিন, রেড, ব্লু ওভাবে রেখে দেন, অথবা চাইলে এখান থেকে ধরে আপনার মতো করে এগুলো বের করতে থাকেন, ওকে। তখন লাস্টে কোনো গ্রুপে থাকবে না, এই যে অ্যাকসেন্ট আর কিছু নেই, সবগুলা গ্রিন, ব্লু, রেড আকারে দেখাচ্ছে, বাট আমার যেভাবে সেভাবে থাকবে, আমি ওভাবে চাচ্ছিলাম ওভাবে থাকবে। ওকে, বুঝতে পারছেন এতটুকু? জি ভাই। ওকে, আসেন এখন আমরা টাইপোগ্রাফি স্টাইলটা ক্রিয়েট করি। সো টাইপোগ্রাফি স্টাইলটা যখন আপনি যে কোনো লেখা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সেম প্রসেসে এখানে কিন্তু টাইপোগ্রাফির মধ্যে আপনার চকলেট বাটনটা আসবে। আসার পরে আপনি এই জিনিসগুলো মেনটেন করবেন। এখানে আপনি লাইন হাইট কত দিচ্ছেন, ফন্ট সাইজ কত দিচ্ছেন। যেমন আমার বাটনের জন্য, কথার কথা, আমি বাটনের জন্য ফন্ট সাইজ ইউজ করব 16। রেগুলার ইউজ করার পরিবর্তে আমি করলাম একটু মিডিয়াম, একটু বোল্ড রাখলাম হালকা। এটাকে অটোর পরিবর্তে 16 দুগুণে 32, আপনি 32-এর জায়গায় 30 রাখতে পারেন, আমি 30 রাখলাম। লাইন স্পেস বাকি সব কিছু যেভাবে থাকবে এই জিনিসগুলো। দেন আমি এটাকে ট্যাক্স এই ইয়াটাকে বাটনের ট্যাক্সটাকে আমি স্টাইলে ক্রিয়েট করব। সেমভাবে চকলেট বাটনে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম, আসবে। এখন আপনি এটাকে নাম দিতে পারেন, ওই সেম প্রসেসে আপনি যদি চান গ্রুপ করে রাখবেন, রাখতে পারেন। যেমন আমি দিলাম বাটন স্ল্যাশ এস মানে স্মল, অথবা লার্জ। আপনি লার্জ বাটনের জন্য ফন্ট সাইজ এটা রাখতে যাচ্ছেন সেটাও করতে পারেন। তাহলে আমার টাইপোগ্রাফির মধ্যে টেক্সটাইলের মধ্যে বাটনের জন্য আমার লার্জ সাইজ হচ্ছে যে এটা। এখন আমার সেম প্রসেস, আমি এটাকে 14 দিব, মিডিয়াম দিলাম, সেমভাবে 24 দুগুণে 28, আমরা 28-এর জায়গায় 26 রাখতে পারি বা 25 রাখতে পারি। ওকে, দেন এটাকে বাটন স্ল্যাশ এস স্মল। আপনার স্মল সাইজের বাটনের জন্য আপনার ফন্ট সাইজ হচ্ছে যে 14-25। ওকে, গেল। তাহলে আমরা ফন্টের সাইজ স্টাইল ক্রিয়েট করা দেখলাম, তারপর হচ্ছে যে
কালারের স্টাইল ক্রিয়েট করা দেখলাম। সেমভাবে আমরা এখানে পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে একটু নিচে আসলে দেখেন আমাদের এখানে দুইটা কালার শো করতেছে, যেটা আমাদের স্টাইলের মধ্যে পড়ে নাই। কেন পড়ে নাই? আমরা ইন্ডিভিজুয়ালি কালারটা নিয়েছিলাম। এখন কী করবো আমরা? এখানে চকলেটে ক্লিক করি, ক্লিক করে হোয়াইটটাকে হোয়াইট স্টাইলের মধ্যে দিয়ে দিই, গ্রিনটাকে গ্রিন স্টাইলের মধ্যে দিয়ে দিই। তাহলে আমাদের এখানে 4টা কালার ইউজ হয়েছে, 5টা কালার ইউজ হয়েছে, সবগুলো কিন্তু আমাদের স্টাইলের মধ্যে আছে। ওকে, তাহলে আমাদের কালার স্টাইল গেল, টাইপ স্টাইল গেল, তারপর হচ্ছে যে আমরা কালারের জন্য 3টা ভেরিয়েশন করছিলাম, রেড, ব্লু, গ্রিন। সেমভাবে এর জন্য ন্যাচারালের জন্য 3টা কালার নিয়েছিলাম। এরপর টাইপটাকে বাটনের জন্য টাইপ টুলের মধ্যে আমরা 2টা বাটন সাইজ দিচ্ছি, একটা হচ্ছে যে স্মল, একটা হচ্ছে যে লার্জ। ওকে, আপনি যে কোনো সময় ধরেন আমার এই টেক্সটটাকে আমি চাচ্ছি যে লার্জ স্মল বাটন হিসেবে রাখবো, স্মল বাটনের টেক্সট হিসেবে রাখবো। সেই ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। আপনার যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন হয়, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এরপরে হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আপনার যদি চান আমি বাটনটাকে কয়েকটা ভেরিয়েশনে করি, যেমন আমার একটা বাটন থাকবে হচ্ছে যে স্টেট, যেমন আমি এখানে রেডিয়েশন 0 করে দিলাম, সরি এইগুলা রেডিয়েশনটা 0 করি। তারপরে আরও 3টা বাটন নিলাম, যেগুলো রেডিয়েশন থাকবে ফুল রাউন্ড। হ্যাঁ, ঠিক আছে। আপনি চাইলে আরেকটা বাটন স্টাইল নিতে পারেন, মানে বাটনের ফরম্যাট নিতে পারেন। সেটাকে আপনি রাখবেন হচ্ছে যে 20, এটা একটু বেশি রেডিউস থাকবে আর কি। তাহলে আপনার বাটনের 4টা ভেরিয়েশন হইল। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করবেন, যেখানে এই জিনিসগুলো যেগুলো দেখাইছি 10টা পেজ নিয়ে রাখবেন আগে থেকে। নিয়ে আপনার মতো করে আপনি চাইলে কাস্টম নেম দিতে পারেন, অথবা যেভাবে সেভাবে থাকতে পারে, সমস্যা নাই। বাটন ক্রিয়েট করবেন এবং স্টাইল ক্রিয়েট করবেন, টাইপ স্টাইল, টাইপোগ্রাফি স্টাইল, এরপর হচ্ছে যে কালার স্টাইল, দুটোই ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে ওই ফাইলটা আমার সাথে শেয়ার করবেন। ওকে, শেয়ারে গিয়ে আমার জিমেল দিয়ে দিবেন, বাস আমি অ্যাক্সেস করতে পারবো। এটা আপনাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকবে।